6 বছর পর নির্বাসিত স্ত্রীর ঠিকানায় পৌঁছালো স্বামী। কুঁড়ে ঘরের ভেতর যা দেখল তার পায়ের তলার মাটি সরে গেল। তারপর যা ঘটল, চারদিকে ঘন কুয়াশা। গ্রামের মিঠো পথের ধারে একটি সাদা এসইউভি এসে দাঁড়াল। ড্রাইভিং সিটে বসেছিল ধ্রুব। ড্যাশবোর্ডে রাখা একটা পুরনো চুক্তির কাগজ। চোখে মুখে এক অদ্ভুত অপরাধবোধ আর শূন্যতা। মনের গভীরে একটাই ভাবনা, সব কি আসলেই শেষ হয়ে গেছে? ঠিক 6 বছর আগে এই শহরেই সে তার স্ত্রী পৃথাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেদিন বইছিল কালবৈশাখী। পার্থক্য শুধু এই যে সেদিন ধ্রুবর চোখে ছিল অন্ধ আক্রোশ, আর আজ শুধুই অনুশোচনা। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গাড়ির দরজা খুলে বাইরে পা রাখল। দামি ওভারকোট কুয়াশায় ভিজে যাচ্ছিল। সেদিকে তার কোনো খেয়াল নেই। তার দৃষ্টি নিবদ্ধ সামনের সেই জীর্ণ কাঠের বাড়িটির দিকে, যেখানে এখন পৃথা থাকে। এককালে যে পৃথা তার বিশাল প্রাসাদের কেন্দ্রবিন্দু ছিল, আজ সে এই স্যাঁতস্যাঁতে চালার নিচে দিন কাটাচ্ছে। এই নির্মম সত্যটা ভেবেই তার বুকটা হু হু করে উঠল। সে ধীর পায়ে বারান্দায় উঠল, হাত বাড়িয়ে দরজায় টোকা দিল। কিছুক্ষণ শুধু ঝিঝি পোকার ডাক শোনা গেল। এরপর পাল্লা খুলতেই সামনের দৃশ্যটি দেখে ধ্রুবর রক্ত হিম হয়ে এলো। পৃথার আগের মতো নেই। রূপের সেই জৌলুস উধাও, চোখের নিচে কালশিটে, রুক্ষ চুল আর এক হাতে ধরা নেবিউলাইজারের মাস্ক। কয়েক মুহূর্তের জন্য দুজনেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন 6 বছরের দীর্ঘ ব্যবধান এক পলকে থমকে গেছে। এরপর পৃথা দৃষ্টি সরিয়ে নিল। ধ্রুব নিচু স্বরে বলল, পৃথা, আমি কথা বলতে এসেছি। পৃথার শুকনো ঠোঁট কাঁপল। বহু কষ্টে গলা দিয়ে আওয়াজ বেরোল, এখন এখানে কি চাই? এই ছোট বাক্যটা ধ্রুবর বুকে খঞ্জরের মতো বিঁধল। ধ্রুব চুক্তির কাগজটা এগিয়ে দিল। আমি ওই পুরনো বাড়ির হিস্সা মেটাতে এসেছি। জানতে পারলাম যে তোমার পৃথা তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল। আমাদের উপর করুণা দেখানোর কোনো শখ আমার নেই। তার কণ্ঠে ক্ষোভের চেয়েও বেশি ছিল চুরমার হয়ে যাওয়া বিশ্বাসের হাহাকার। ধ্রুব কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল, তারপর বলল, পৃথা, এটা করুণার কোনো বিষয় নয়। তবে কিসের বিষয়? পৃথার গলার স্বর এবার তীক্ষ্ণ শোনাল। জীবনের সবচেয়ে কঠিন সময় যখন আমার পাশে কাউকে দরকার ছিল, তখন তুমি আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলে। ধ্রুবর কাছে অনেক যুক্তি ছিল, কিন্তু কোনো যুক্তিই পৃথার যন্ত্রণার উপশম করতে পারত না। সে আর চোখে ঘরের ভেতরে তাকাল। স্যাঁতস্যাঁতে দেয়াল, জং ধরা খাট, এক কোণে একটা বেতের মোড়া, আর মেঝের উপর পড়ে থাকা একটি ভাঙা ক্রাচ। ধ্রুবর চোখ ওই ক্রাচটিতেই আটকে গেল। সে ফিসফিস করে জানতে চাইল, এখানে বাচ্চা কার? পৃথার মুখের রেখা মুহূর্তে কঠিন হয়ে গেল। সে দরজাটা আরও কিছুটা টেনে ধরল। সে খবরে তোমার কোনো প্রয়োজন নেই। ধ্রুব আতকে উঠল। তার মানে ঘরের ভেতর অন্য কেউ আছে? পৃথা কোনো জবাব দিল না। তার হাতের মুঠি শক্ত হয়ে এলো। নেবুলাইজারের তারটা সে এমনভাবে আঁকড়ে ধরল যেন সেটাই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ধ্রুবর বুকের ভেতরটা তোলপাড় করতে শুরু করল। পৃথা, তুমি কি এখানে একা থাকো না? এবার পৃথা সোজাসুজি তার চোখের দিকে চাইল। চোখ দুটো ছল ছল করছে, তবে তাতে বেদনার চেয়ে আতঙ্কই বেশি প্রস্ফুটিত। কিছু সত্য না জানাই ভালো ধ্রুব, আর অসময় প্রশ্ন না করাই শ্রেয়। ধ্রুব বিন্দু বিসর্গ আজ করতে পারল না। সে আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে তীব্র কাশির দমক ভেসে এলো, আর সে পাথর হয়ে গেল। কণ্ঠস্বরটা কোনো ছোট শিশুর। পৃথা তরি ঘড়ি করে পেছনে ফিরে তাকাল। তার চেহারায় ভয়াবহ শঙ্কা। তুমি এক্ষুনি বিদায় হও, সে দ্রুত গলায় বলল। কিন্তু ভেতরে কে? ধ্রুব জানতে চাইল। তোমাকে একবার বলেছি না চলে যাও? পৃথা, কি হয়েছে? তুমি কোন সত্য গোপন করছো? ঠিক তখনই দমকা বাতাসে জীর্ণ পাল্লাটা হুড়মুড় করে খুলে গেল, আর ধ্রুবর দৃষ্টি সোজা ঘরের ভেতর গিয়ে পড়ল।
তোষকের উপর একটি ছোট মেয়ে শুয়ে আছে, তার পায়ে ভারী প্লাস্টার। ধ্রুবর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই ছোট্ট মেয়েটি কে? তার কণ্ঠস্বর থরথর করে কাঁপছিল। পৃথা বোবা হয়ে দাঁড়িয়ে রইল। কেবল তার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। ধ্রুবর হৃৎপিণ্ড যেন থমকে গেল, কারণ ওই ছোট্ট মেয়েটির মুখের আদলে সে নিজেরই প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পাচ্ছিল। আর ঠিক সেই ক্ষণেই পৃথা ভাঙা গলায় বিড়বিড় করে উঠল, আফসোস, এই কথাটা যদি তুমি 6 বছর আগে জিজ্ঞেস করতে। ধ্রুবর হাত থেকে চুক্তির ফোল্ডারটা মাটিতে খসে পড়ল। তখনও কুয়াশা ঝরছে, কিন্তু এবার কেবল তার শরীর নয়, তার অতীত, তার দম্ভ আর তার সম্পূর্ণ অহংকার ধূলিসাৎ হয়ে গেল। সে আজ বুঝতে পারল, পৃথা কেবল সামান্য কোনো তথ্য লুকোয়নি, সে আস্ত একটা জীবনের গল্প আড়াল করে বেঁচে আছে। কিন্তু ওই মেয়েটি কে? ধ্রুবর মনের সন্দেহ যদি সত্যিই হয়, তবে পৃথা তাকে এতগুলো বছর কেন সবার চোখের আড়ালে রাখল? আর বিচ্ছেদের পেছনে যে কারণ তাকে দেখানো হয়েছিল, তা কি আদ্যপান্ত মিথ্যে ছিল? এই অনন্ত প্রশ্নগুলোর উত্তর মেলা তখনও বাকি। ধ্রুব দরজার গোড়ায় এমনভাবে দাঁড়িয়ে রইল যেন তার শরীরের সব শক্তি নিভে গেছে। সামনে পৃথা, ভেতরে ওই শিশু, আর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে হাজারো ধাঁধা। সে অস্ফুট স্বরে বলল, পৃথা, এই মেয়ে, ও কি? তার কথা আর শেষ হল না। পৃথা চোখ বুঝল, যেন সে এই ভয়ঙ্কর মুহূর্তটা থেকে পালিয়ে বাঁচতে চায়, কিন্তু এখন আর পালানোর পথ খোলা নেই। কয়েক সেকেন্ডের পিনপতন নীরবতা ভেঙে সে ফিসফিস করে বলল, হ্যাঁ, ও তোমারই মেয়ে। এ কথা কানে যেতেই ধ্রুবর ভেতরের পৃথিবী যেন ওলট পালট হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো, বুকের স্পন্দন দ্বিগুণ বেড়ে গেল। আমার মেয়ে, সে অস্ফুট স্বরে আওড়াল, কিন্তু তুমি আমাকে একবারও জানাওনি কেন? তার কণ্ঠে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল সর্বস্ব হারানোর হাহাকার। পৃথা ম্লান হাসল, তবে সেই হাসিতে জড়িয়েছিল শুধুই দীর্ঘশ্বাস। বলার ফুরসত তুমি কবে দিয়েছিলে? ধ্রুবর অস্তিত্বে শব্দগুলো সরাসরি আঘাত হানল। যেদিন আমি চিকিৎসকের কাছে জানতে পারলাম আমি মা হতে চলেছি, ঠিক সেদিনই তোমার প্রাসাদে আমার অস্তিত্ব মুছে গিয়েছিল। ধ্রুবর চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। এর অর্থ কি? আজ তার মনে হতে লাগল, সে যেটাকে পরম সত্য বলে জেনে এসেছিল, তা হয়তো চরম একটি বিভ্রাম। পৃথা দরজার চৌকাঠ ধরে ধীরে সুস্থে বলতে শুরু করল, তোমার কি মনে পড়ে তুমি আমাকে অপমান করে বলেছিলে যে আমি তোমার যোগ্য নই? আমি কেবল তোমার সম্পত্তি আর সুনামের লোভে তোমার সঙ্গে আছি? ধ্রুব দৃষ্টি অবনত করল। রাগের বশবর্তী হয়ে বলা ওই তিক্ত কথাগুলো আজ তীব্র বিষের মতো তাকেই দংশন করছিল। কিন্তু এই বিষাক্ত ধারণা তোমার মস্তিষ্কে কে বপন করেছিল, তা কি তুমি একবারও খতিয়ে দেখার চেষ্টা করেছিলে? ধ্রুব আতকে উঠল। কি বোঝাতে চাইছো তুমি? পৃথা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উত্তর দিল, তোমার বন্ধু সুমীর আর তোমার বোন। ধ্রুব যেন বরফের মতো জমে গেল। তারা দুজনে মিলেই তোমাকে আমার বিরুদ্ধে প্ররোচিত করেছিল, আমার প্রতিটি সাধারণ আচরণকে ষড়যন্ত্র হিসেবে প্রমাণ করেছিল। আর তুমি আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সব অন্ধের মতো বিশ্বাস করেছিলে। ধ্রুবর মস্তিষ্কে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠতে লাগল, ছোটখাটো অশান্তি, সন্দেহ প্রবণতা, আর তারপর আচমকা নেওয়া ওই নির্মম সিদ্ধান্ত, বিচ্ছেদ। না, এমনটা কখনো হতে পারে না। সে অবিশ্বাসের সুরে বলল, তুমি সত্যকে গ্রহণ করতেই চাওনি ধ্রুব, কারণ তুমি আগে থেকেই আমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলে। আর যখন আমি আমার অন্তঃসত্ত্বা হবার খবরটা তোমাকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলাম, ততক্ষণে তুমি আমাকে রক্ষীদের দিয়ে গেটের বাইরে বের করে দিয়েছ। ধ্রুবর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি সত্যিই জানতাম না পৃথা। যদি ঘুণাক্ষরেও টের পেতাম, তাহলে তুমি কি এমন মহৎ কাজ করতে? পৃথা তাকে কথার মাঝেই থামিয়ে দিল। তুমি কি তোমার সিদ্ধান্ত প্রত্যাহার করতে? তুমি কি তোমার আপন বন্ধু আর পরিবারের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়াতে?
তার ছুড়ে দেওয়া কোনো প্রশ্নেরই উত্তর ধ্রুবর জানা ছিল না। ভেতর থেকে আবার সেই কাশির শব্দ ভেসে এলো, এবার আরও তীব্র। পৃথা সঙ্গে সঙ্গে ঘুরে ভেতরের দিকে ছুটে গেল। ধ্রুব তার পিছু পিছু পা বাড়াল। এবার আর কেউ তাকে বাধা দিল না। ঘরের ভেতর পা রেখেই সে মেয়েটিকে খুব কাছ থেকে দেখল। মায়াবী মুখাবয়ব, গায়ে জ্বর আর ভারী শ্বাস প্রশ্বাস। ধ্রুবর পা ধীরে ধীরে সেই তশকের দিকে অগ্রসর হল। তার বুক কাঁপছিল। সে হাত বাড়াতে গিয়েও নিজেকে সংযত করল, যেন তার মনে হচ্ছিল এই নিষ্পাপ প্রাণকে স্পর্শ করার অধিকার সে চিরতরে হারিয়েছে। ওর নাম কি? সে খুব সন্তর্পণে জানতে চাইল। পৃথা মেয়েটির মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, ঋদ্ধি, ঋদ্ধি। ধ্রুব নামটা আপন মনে উচ্চারণ করল, আর তার চোখের বাঁধ ভেঙে গেল। আমার ছোট্ট মা! তার ঠোঁট কাঁপছিল। সে সেখানেই মেঝেতে বসে পড়ল। কিছুক্ষণ পুরো ঘরে কেবল ধ্রুবর ডুকরে কাঁদার শব্দ প্রতিধ্বনিত হল। কিন্তু হঠাৎ ধ্রুবর নজর বেতের মোড়ার ওপর রাখা একটি খামের দিকে গেল। তার ওপর স্পষ্ট অক্ষরে লেখা, ক্লিনিক্যাল প্যাথোলজি রিপোর্ট। তার হৃদস্পন্দন আবার বেড়ে গেল। পৃথা, এই মেডিকেল রিপোর্ট। সে থরথর করে কাঁপা হাতে খামটা তুলে নিল। পৃথা একদম নিশ্চুপ হয়ে গেল। ধ্রুব রিপোর্টটা বের করল, আর প্রথম লাইনটা পড়া মাত্রই তার মুখের রক্ত শূন্য হয়ে গেল। এসব কি লেখা এখানে? তার কণ্ঠস্বর আর্তনাদ করে উঠল। পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, যেন সে এমন এক নিদারুণ সত্যকে ঢাকতে চাইছে যার ঢেকে রাখা সম্ভব নয়। ধ্রুবর হাত প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল, কারণ ওই কাগজের টুকরোতে যা লেখা ছিল তা কেবল কোনো সাধারণ অসুখ নয়, তা ছিল মৃত্যুর দিনলিপি। আর এখন ধ্রুব পরিষ্কার বুঝতে পারল যে সে কেবল তার স্ত্রীকেই হারায়নি, সে খুব শিগগিরই তার একমাত্র সন্তানকেও হারাতে চলেছে। ধ্রুব সারা শরীর তখনও কাঁপছে, চোখ ওই রিপোর্টের পাতায় নিবদ্ধ, কিন্তু মস্তিষ্ক সবলভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়েছে। পৃথা, ওর অবস্থা এতটা সংকটাপন্ন হলো কিভাবে? তার গলা ভেঙে আসছিল। পৃথা অত্যন্ত সন্তর্পণে ঋদ্ধিকে নিজের কোলে টেনে নিল। ওর চুলে বিলি কেটে বলল, কারণ ওর দামি চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল, আর আমার কাছে কানা কড়িও ছিল না। এ কথা শুনে ধ্রুবর বুকে যেন হাতুড়ির ঘা পড়ল। তুমি আমাকে কেন খবর দাওনি? সে প্রায় চিৎকার করে কেঁদে উঠল। পৃথা এক চিলটে তেতো হাসি হাসল। কোন অধিকারে তোমার কাছে হাত পাততাম ধ্রুব? যে পুরুষটি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যে আমার সততা নিয়ে প্রশ্ন তুলেছে, তার কাছে গিয়ে ভিখারির মতো দাঁড়াতাম? ধ্রুব নির্বাক হয়ে গেল। প্রতিটি শব্দ তাকে ভেতর থেকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছিল। সে প্রথমবারের মতো উপলব্ধি করতে পারল যে তার একটিমাত্র ভুলের কারণে আজ 3টে জীবন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ নীরব থাকার পর সে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, কিন্তু এই চক্রান্ত হলো কিভাবে? তুমি বলেছিলে সমীর আর আমার বোন। তার কথা মাঝপথেই থেমে গেল। পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন সে যুগের পর যুগ বয়ে বেড়ানো একটা পাথর নামাতে চাইছে। তোমার ব্যবসায়িক পার্টনার সমীরের কথা খেয়াল আছে? ধ্রুব মাথা ঝাঁকাল। সেই এই পুরো নাটকের মূল কারিগর। ধ্রুব চমকে উঠল। সমীর? কিন্তু কেন? পৃথা ধীরে ধীরে সেই কালো সত্যটা উন্মোচন করতে শুরু করল। কারণ তার লক্ষ্য ছিল তোমার কোম্পানির পুরো মালিকানা, তোমার শেয়ার, তোমার অর্থ, সব কিছু। আর সে খুব ভালো করেই জানত, আমি যদি তোমার পাশে থাকি তবে সে কখনোই এই অসৎ উদ্দেশ্যে সফল হবে না। ধ্রুবর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে সে? ঠিক তাই। পৃথা তার অসমাপ্ত কথা পূর্ণ করল। সে তোমার ছোট বোনকেও লোভ দেখিয়ে নিজের দলে ভিড়িয়েছিল।
ছোট ছোট ঘটনাকে বিকৃত করে তোমার কান ভারী করা হয়েছিল। আমার প্রতিটি কাজে সন্দেহ তৈরি করানো হয়েছিল, আর ধীরে ধীরে তোমার হৃদয়ে আমার বিরুদ্ধে বিদ্বেষ ভরে দেওয়া হয়েছিল। ধ্রুবর মানসপটে পুরানো দৃশ্যগুলো জীবন্ত হয়ে উঠল। বনের উস্কানি, সমীরের ভণ্ডামি ভরা পরামর্শ, বারবার পৃথাকে অপরাধী সাব্যস্ত করা, আর তার নিজের অন্ধ ক্রোধ। সে এখন জলের মতো সব বুঝতে পারছিল, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আর সেই মুহূর্তে পৃথার গলা আরও ভারী হয়ে এলো। যেদিন তুমি আমাকে সর্বশান্ত করে তাড়িয়ে দিলে, ঠিক তার পরদিন সমীর আমার ডেরায় এসে হাজির হয়েছিল। ধ্রুবর হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হল। কি, সে আমাকে একটা জঘন্য শর্ত দিয়েছিল। পৃথা বলেছিল, আমি যদি চিরকালের জন্য তোমার জগৎ থেকে হারিয়ে যাই এবং কখনো মুখ না খুলি, তবে সে আমাকে কিছু টাকা দেবে। কিন্তু আমি যদি সত্যটা জানানোর চেষ্টা করি, তবে সে তোমাকে আমার থেকে চিরতরে সরিয়ে দেবে, আর আমার গর্ভের সন্তানকেও। ধ্রুবর দুহাত রাগে শক্ত হয়ে মুঠো পাকালো। তোমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল? পৃথার চোখ উপচে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ, আর সেই চরম মুহূর্তে আমি ছিলাম বড্ড একা। গর্ভবতী ছিলাম আর ভয়ে কুঁকড়ে ছিলাম। আমাকে যে কোনো মূল্যে আমার অনাগত সন্তানকে বাঁচাতে হতো। ধ্রুব আর নিজেকে স্থির রাখতে পারল না। আমি কতটা নির্বোধ ছিলাম। সে নিজের চুল খামচে ধরল। আমি তোমার পবিত্র ভালোবাসার মর্যাদা দিইনি, নিজের সুখ নিজেই পায়ে ঠেলেছি। পৃথা নিশ্চুপ হয়ে রইল। তার কাছে অভিযোগ করার মতো আর কোনো ভাষাই অবশিষ্ট ছিল না। ঠিক তখনই ধ্রুবর মাথায় একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল। সে আচমকা মাথা তুলল। 1 মিনিট, যদি এসবই ঘোর বাস্তব হয়, তাহলে সমীর তো এখন... তার কথা অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। পৃথা আজ করতে পারল। হ্যাঁ, সে আজও তোমার পাশেই ঘাপটি মেরে আছে, আর সে জানে না যে তুমি আজ আমার এখানে এসেছ। ধ্রুবর বুক আবার ধড়াস করে উঠল। তার মানে ও যদি কোনোভাবে টের পেয়ে যায় যে আমি আসল সত্যিটা জেনে গেছি। পৃথা নিচু স্বরে বলল, তাহলে সে যে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে। ঠিক সেই চরম মুহূর্তেই ধ্রুবর পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম, সমীর। ধ্রুব আর পৃথা দুজনেই আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। ফোন বেজেই চলেছে। ধ্রুব ধীরে ধীরে কলটা রিসিভ করল। হ্যালো। অপর প্রান্ত থেকে সমীরের গলা ভেসে এলো, বন্ধু, তুমি এখন কোথায়? ধ্রুব কিছু বলার আগেই সমীর আবার বলে উঠল, তুমি তো অফিসে নেই, আর আমার লোক খবর দিল যে তুমি নাকি শহরের বাইরে কোনো এক পুরনো ঠিকানায় গিয়েছ। ধ্রুবর হৃদস্পন্দন যেন থমকে গেল। সমীরের গলার স্বর হঠাৎ করেই পাল্টে গেছে। এখন আর তাতে কোনো বন্ধুত্বের লেশমাত্র নেই, বরং রয়েছে এক ভয়ঙ্কর শীতল হুমকি। ধ্রুব, তুমি পৃথার ওখানে যাওনি তো? ধ্রুব পৃথার দিকে তাকালো, আর ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে একটি ভারী গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। পৃথার মুখে মুখে স্পষ্ট বিভীষিকা ফুটে উঠল। ধ্রুব ধীরে ধীরে জানালার পর্দাটা সরালো, আর তার বুক ধক করে উঠল। ওটা সমীরই ছিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির শব্দ যেন ঘরের বাতাসকে পাথর করে দিয়েছিল। ধ্রুব জানালার ধারে দাঁড়িয়ে নজর রাখছিল। সত্যি সত্যি ওটা সমীর। সেই পরিচিত হাঁটার ভঙ্গি, সেই একই ধূর্ত মুখাবয়ব। কিন্তু আজ ধ্রুবর চোখে কোনো ভীতি ছিল না, ছিল কেবল প্রতিশোধের আগুন। সে ফোনটা কেটে দিল আর দৃপ্ত কণ্ঠে বলল, এবার আর পালিয়ে বেড়ানোর দিন শেষ। পৃথা ভয়ে কুঁকড়ে গেল। ধ্রুব, ও খুব ভয়ঙ্কর মানুষ। তুমি পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছ না। ধ্রুব তার দিকে ফিরে তাকাল।
তার চোখে দীর্ঘ 6 বছর পর সেই পুরনো ভরসার ঝলক ফিরে আসছিল। আমি এখন সব হিসাব বুঝে গেছি, আর এবার আমি তোমাকে আর একা ছাড়ব না সাকিব, না। কথা বলে সে হন হন করে দরজার দিকে এগিয়ে গেল এবং দরজা খুলতেই দেখল সামনে সমীর দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি, কিন্তু চোখে বিষাক্ত চাউনি। তাহলে সত্যিই তুমি এখানে? সে ব্যঙ্গ করে হাততালি দিয়ে বলল। আমি মনে মনে ভাবছিলামই যে পুরনো প্রেমের টান তোমাকে শেষমেশ এই ডাস্টবিনেই টেনে আনবে। ধ্রুব এক মুহূর্তেও কালক্ষেপণ না করে গর্জে উঠল, তোর নোংরা নাটক বন্ধ কর সমীর। যে সত্যি তুই এতকাল মাটির নিচে পুঁতে রেখেছিলি, আজ তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সমীর কয়েক সেকেন্ড থমকে থেকে তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। ও, তার মানে মহারানী সব ভাঁস করে দিয়েছে। সে বাঁকা চোখে পৃথার দিকে তাকালো। আমি নিশ্চিত ছিলাম একদিন না একদিন এই দিনটা আসবেই। কেন করলি তুই আমাদের সাথে এই বিশ্বাসঘাতকতা? ধ্রুবর গলা ফেটে ক্ষোভ বেরিয়ে এলো। কারণ আমার সব কিছু চাইছিল, সমীর উন্মত্তের মতো চিৎকার করে বলল। তোর কোম্পানির চেয়ার, তোর খ্যাতি, তোর প্রতিপত্তি, আর তুই এতটাই বোকা ছিলি যে চোখের সামনে ষড়যন্ত্র টেরই পাসনি। তার প্রতিটি উচ্চারণে দম্ভ ঝরে পড়ছিল। ধ্রুব রাগে কাঁপতে কাঁপতে হাত মুঠি করল। তুই শুধু আমার পিঠে ছুরি মারিসনি, তুই একটা নিষ্পাপ শিশুর জীবন নিয়েও ছিনিমিনি খেলেছিস। সমীর কুৎসিত হাসি হাসল। শিশু? ওটা তো স্রেফ একটা আপদ যাকে আমি যে কোনো সময়। সে তার কথা শেষ করার আগেই ধ্রুব তার শার্টের কলার সজোরে চেপে ধরল। আর একটা বাজে শব্দ যদি তোর মুখ থেকে বের হয়, তাহলে আজ আমি আর বন্ধুত্বের খাতির মানব না, তোকে আমি নিজের হাতে খুন করব। ঘরের ভেতর চরম উত্তেজনা বিরাজ করছে। পৃথা ভয়ে ঋদ্ধিকে নিজের বুকে জড়িয়ে ধরে এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎ দরজার বাইরে থেকে পুলিশের ভারী গলার আওয়াজ শোনা গেল। হ্যান্ডস আপ, চারদিক ঘেরাও করা আছে। সমীরের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এসবের মানে কি? ধ্রুব তার মুখের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এবার আমি বোকার মতো একা আসিনি সমীর। পুলিশ দ্রুত পদে ভেতরে প্রবেশ করল। ধ্রুব আগেই আসার পথে পুলিশের ঊর্ধ্বতন কর্তাকে সব সত্যি জানিয়ে দিয়েছিল। সমীরের আর্থিক তছরূপের প্রমাণ, কিছু কল রেকর্ডিং, আর সেই সব গোপন নথি যা সমীর লুকিয়ে রেখেছিল, সব এখন পুলিশের হাতে। কয়েক মুহূর্তের মধ্যেই সমীরের 2 হাতে চকচকে হাত করা পড়ল। পুলিশের গাড়িতে ওঠার আগে সে ধ্রুবর দিকে ফিরে তাকিয়ে বিষণ্ণ হাসল। তুমি হয়তো আজ জিতে গেলে বন্ধু, কিন্তু মনে রেখো, কাঁচ একবার ভেঙে গেলে তার কখনোই আগের মতো নিখুঁতভাবে জোড়া লাগে না। ধ্রুব কোনো প্রত্যুত্তর দিল আধুনিক। তার চোখে এখন কেবল একটাই প্রতিজ্ঞা জ্বলজ্বল করছে। সে এখন আর জয় পরাজয় নিয়ে ভাবে না, সে শুধু তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে চায়। পুলিশ চলে যাওয়ার পর স্যাঁতস্যাঁতে ঘরটিতে প্রথমবারের মতো ভয়ঙ্কর নীরবতার বদলে নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি। ধ্রুব ধীর পায়ে পৃথার কাছে গিয়ে দাঁড়াল। তার 2 চোখ মেয়ে অঝরে জল ঝরছে। আমাকে ক্ষমা করে দাও পৃথা, আমি তোমাকে অবর্ণনীয় কষ্ট দিয়েছি। পৃথার চোখ দিয়েও অশ্রুধারা বইছিল, কিন্তু আজকের এই কান্নায় শুধু যন্ত্রণা ছিল না, ছিল এক পরম স্বস্তি। শুধু ক্ষমা চাইলেই তো সব ক্ষত শুকিয়ে যায় না ধ্রুব, সে স্নিগ্ধ গলায় বলল। তবে হ্যাঁ, মাঝে মাঝে ভাঙা মন আবার নতুন করে ভরসা করতে শিখতে পারে। ধ্রুব কাঁপা কাঁপা চোখে ঋদ্ধির দিকে চাইল। আমার কি আমার মেয়েকে একবার কোলে তুলে নেওয়ার অধিকারটুকু আছে? কয়েক সেকেন্ডের পিন পতন নীরবতা, তারপর পৃথা সামান্য মাথা নেড়ে সম্মতি জানাল। ধ্রুব দীর্ঘ 6 বছর পর প্রথমবারের মতো তার বুকের ধনকে নিজের কোলে তুলে নিল। তার চোখের জলের কোনো বাঁধন ছিল না আজ। আমি কথা দিচ্ছি, এবার সব ঠিক করে দেব। তোমার উন্নত চিকিৎসা, তোমার সুন্দর ভবিষ্যৎ, সব। তার গলা বারবার ধরে আসছিল, কিন্তু সেই উচ্চারণে ছিল খাঁটি সততা। বেশ কয়েক মাস পর সেই জরাজীর্ণ বাড়িটার খোলনচলে বদলে গেছে। দেয়ালে লেগেছে সতেজ রঙের প্রলেপ, ঘরে ফিরেছে রোশনাই,
আর সবচেয়ে বড় কথা, মৃতপ্রায় সম্পর্কগুলো আবার নতুন করে শ্বাস নিতে শুরু করেছে। ঋদ্ধি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, আর প্রতিদিন ধ্রুব তার পুরনো ভুলগুলোকে ভালোবাসার প্রলেপ দিয়ে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পৃথা হয়তো এখনো পুরোপুরি আগের সেই মানুষটিতে পরিণত হতে পারেনি, কিন্তু তার চোখে এখন আর সেই বিভীষিকা নেই। আছে এক গভীর প্রশান্তি আর নির্ভরতা। মাঝে মাঝে সে ধ্রুবর দিকে তাকায় আর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তোলে, যেন নিঃশব্দে বলতে চায়, হয়তো আমরা আবার একটা নতুন ভোর দেখতে পারি। আর ধ্রুব, সে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়ে গেছে যে অঢেল টাকা, প্রতিপত্তি, অহংকার সবকিছুই তুচ্ছ যদি নিজের আপন মানুষটাই বিপদে পাশে না থাকে। ক্যামেরা ধীরে ধীরে সেই সুন্দর বাড়িটি থেকে আকাশের দিকে সরে যায়, যেখানে এক সময় ছিল কেবল অন্ধকার আর হাহাকার। আজ সেখানে উঁকি দিচ্ছে এক নতুন আশার আলো। যেখানে এক সময় অহংকারে সম্পর্ক ছিন্ন হয়েছিল, আজ সেখানে তা ভালোবাসায় জোড়া লাগার নিরন্তর চেষ্টা চলছে। আর সবচেয়ে বড় কথা, এখন জীবনের প্রতিটি সিদ্ধান্ত কেবল স্বার্থপর মস্তিষ্ক থেকে নয়, নেওয়া হয় মমতা ভরা হৃদয় থেকে। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট প্রশ্ন। আপনারা যদি ধ্রুবর জায়গায় থাকতেন, তবে নির্মম সত্যটা জানার পর কি পৃথাকে আবার সসম্মানে নিজের জীবনে ফিরিয়ে আনতেন, নাকি এত বড় একটা মানসিক আঘাতের পর তাকে চিরকালের জন্য পরিত্যাগ করতেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো বন্ধুরা, টান টান উত্তেজনার এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন। আর বিদায় নেওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কমেন্ট সেকশনে নিজের নাম এবং আপনি কোন শহর থেকে দেখছেন তা অবশ্যই উল্লেখ করবেন, যাতে আমরা আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থন প্রতিনিয়ত অনুভব করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে এরকমই আরও একটি হৃদয়স্পর্শী ও বাস্তবধর্মী গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।